সুপ্রিয় দর্শক, সোজা কথায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব অর্থনীতির নীতি নির্ধারণ বা নীতি গ্রহণ ও পরিকল্পনা। আলোচক হিসেবে আমাদের মধ্যে রয়েছেন ডক্টর আহসান মনসুর, অর্থনীতি বিশ্লেষক, নির্বাহী পরিচালক, পলিসি রিসার্চ ইনস্টিটিউট, ও ডক্টর শামসুল্লাহ আলম, সদস্য, পরিকল্পনা কমিশন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকের পত্রিকায় দেখেছি যে গতকাল পলিসি রিসার্চ ইনস্টিটিউটের উদ্যোগে অর্থনীতি পলিসি এবং পলিসি মেকিং অ্যান্ড ইনস্টিটিউশন অব বাংলাদেশ, অর্থাৎ অর্থনীতি সম্পর্কিত যে সমস্ত প্রতিষ্ঠান এবং পলিসি নির্ধারক তাদের মধ্যকার সম্পর্ক এবং সমন্বয়, অর্থনীতি নীতি নির্ধারণে তার ইম্প্যাক্ট এবং উন্নয়নের ক্ষেত্রে তার ইম্প্যাক্ট, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। এবং সেখানে মোটামুটিভাবে বলা যায় বাংলাদেশের প্রথিতযশা প্রায় অনেক অর্থনীতিবিদই ছিলেন। প্রথম পরিকল্পনা কমিশনের যিনি ভাইস চেয়ারম্যান ছিলেন তিনি নিজেও, নুরুল ইসলাম সাহেব, তিনি নিজেও ছিলেন। ডক্টর ওয়াহিদুদ্দিন, প্রফেসর ওয়াহিদুদ্দিন মাহমুদ ছিলেন এবং আরো অনেকেই ছিলেন। আমরা এই বিষয়টি নিয়ে আলোচনায় যাব। আলোচনায় যাওয়ার আগে আমরা ওই আজকের পত্রিকার রিপোর্টগুলি সম্পর্কে একটু যদি দেখি, আমার ভুল হলে ডক্টর আহসান মনসুর আছেন, আপনি ইউ ক্যান কারেক্ট মি ইফ আই এম রং। এবার কতগুলি কথা পত্রিকায় এসছে, যেমন একটা এসছে ইয়ের ক্ষেত্রে, মানে ইনস্টিটিউশনাল অর্থনীতির ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক যে কাজগুলো হয় সেখানে যারা দক্ষ এবং যারা কাজগুলো করতে পারে, নলেজেবল পারসন, তাদেরকে ব্যবহার করা, তাদেরকে সেই জায়গাগুলোতে বসানো, বা প্রাতিষ্ঠানিক উন্নয়নের ক্ষেত্রে এবং অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে বলা হয়েছে যে রাজনৈতিক ইন্টারফারেন্স বা রাজনীতির হস্তক্ষেপ অনেক ক্ষতি করেছে। বিবিএস অর্থাৎ বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সকে যথাযথভাবে উন্নয়ন করা, কারণ এটা খুব ইম্পর্টেন্ট। আমরা জানি তথ্য এবং উপাত্তর ক্ষেত্রে বিবিএস এর ভূমিকাই বাংলাদেশে এখন পর্যন্ত সবচেয়ে। মনিটরিং, উন্নয়ন বিষয়ের কর্মকাণ্ডের মনিটরিং করা এবং সমন্বয় করা, এবং একটা সুপার মিনিস্ট্রির কথাও বলা হয়েছে যেটা আলাদাভাবে এই কাজগুলো করবে। এই ধরনের অনেক, বা যে কোন কোন কাজগুলো আমাদের যথাযথ পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে, বা অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে কি, মানে প্রধান উপাত্তগুলো কি, সেখানে গুড গভর্নেন্স, গুড পলিসি, এই বিষয়গুলো আলোচনা হয়েছে। আমি জাস্ট পয়েন্টগুলো বললাম যেগুলি আজকে পত্রপত্রিকায় এসছে। আমরা আলোচনায় যাব ডক্টর আহসান মনসুর, আপনার কাছে, যে এই যে এটা ধরেন আপনারা একটি সেমিনার করেছেন, কিন্তু এটা শুধু একটি সেমিনারের ব্যাপার না, এটা আমাদের অর্থনীতি উন্নয়ন এবং পরিকল্পনা একটি পার্টিনেন্ট ইস্যু, যেটা নানাভাবে হয়তো আগেও আলোচনা হয়েছে, এটা আরো আলোচনার ব্যাপার আছে। এবং এটা এখানে কিছু কিছু পয়েন্ট রেইজ হয়েছে যেটা পত্রিকার রিপোর্টে দেখেছি আমরা, যেগুলো ইমিডিয়েটলি সলভ করা যায়। কিছু আছে লং টার্ম বিষয়, এবং এগুলো সলভ করা ছাড়া আমরা এই উন্নয়ন, সমন্বয় এবং উন্নয়নের সম্পর্কে প্রকৃত চিত্রটা যেমন পাবো না, পরবর্তী প্ল্যানিং এর ক্ষেত্রে তার অবদানটাও আমরা পাবো না। এই বিষয়ে আপনি ডিটেলস বলেন। ধন্যবাদ। আপনি যেটা রেফার করেছেন, যেটা অনুষ্ঠানটা হয়েছিল প্রধানত আমাদের বাংলাদেশের অন্যতম প্রবীণ অর্থনীতিবিদ এবং আমাদের সবারই শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ডক্টর প্রফেসর নুরুল ইসলাম, উনি এসেছিলেন ঢাকাতে, এবং উনাকে বিশেষ সম্বোধনা দেওয়া হয়েছে বিভিন্ন পক্ষ থেকে। এবং সেটার কনটেক্সটে উনি উনার ব্যক্তিগত যে অভিজ্ঞতা, এবং উনি দেশে এবং দেশের বাইরে বেশ উচ্চ পদে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত ছিলেন এবং গবেষণা করে গেছেন এতদিন পর্যন্ত। উনি এখনো এই বয়সেও খুব বিচক্ষণ এবং খুব শার্প উনার চিন্তাধারা। তো সেই আলোকে উনি বাংলাদেশের কনটেক্সটে উনি বলতে চেয়েছেন যে প্রাতিষ্ঠানিক যে সকল, মানে সাংবিধানিকভাবে যে সকল প্রাতিষ্ঠানিক
প্রতিষ্ঠান থাকা উচিত, সেগুলোর কি ধরনের রোল আছে যেটা আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডে ভয়ানকভাবে সহায়ক ভূমিকা পালন করতে পারে। এবং এই কনটেক্সটেই উনি আপনি যে কথাগুলো বলেছেন সেই জিনিসগুলো উনি তিনটে জায়গায় আলোকপাত করেছেন। একটা হচ্ছে যে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, একটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক, এবং আরেকটা হচ্ছে যে প্ল্যানিং কার্যক্রমের বিষয়ে। তো সেখানে সব জায়গাতেই যেটা উনি বলেছেন যে হ্যাঁ, সব জায়গাতেই একটা অনেক ক্ষেত্রেই দেখা যায় যে একটা এক ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে এই ধরনের প্রাতিষ্ঠানিক উন্নয়নটা অনেক সময় সাংঘর্ষিক হয়ে যায়। সাংঘর্ষিক না হলেও বলবো যে এক ধরনের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়ে যায়, যে কারণে এইসব প্রতিষ্ঠান অনেক সময় নেগলেক্টেড হয় এবং এখানে দক্ষ ব্যক্তিত্বকে দেওয়া হয় না, বা তারা আসতেও চায় না, প্রপার রোল প্লে করতে পারে না চাইলেও। যেমন বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রে এটা প্রতিষ্ঠানটা এখনো ভালো এবং এখানে যথেষ্ট দক্ষ ব্যক্তি আছে, কিন্তু অনেক ক্ষেত্রে তাদের হাত হয়তো বাধা থাকতে পারে। তো এই কনটেক্সটে উনি এটাকে নিয়ে এসেছিলেন যে এখানে এই উন্নয়নের ভূমিকাটা তারা যথাযথভাবে পালন করতে পারে না। 2 নম্বর যেটা উনি বলতে চেয়েছিলেন যে যদি এই প্ল্যানিং এন্ড বাজেটিং কে একসাথে দেখে যে এক ধরনের সুপার মিনিস্ট্রির কনসেপ্ট, যেটা হচ্ছে যে ইন্টিগ্রেটেড প্ল্যানিং বাজেটিং প্রসেসটাকে যদি করানো যেত তাহলে, এবং উনি এই কনটেক্সটে বলেছিলেন যে মালয়েশিয়ার এক্সপেরিয়েন্স বা ইন্দোনেশিয়ান এক্সপেরিয়েন্স, কোরিয়ার এক্সপেরিয়েন্স, অ্যাপার্ট ফ্রম দি মিনিস্ট্রি, হ্যাঁ, যে একটা স্ট্রং মিনিস্ট্রি যেটা পলিসিটা কোঅর্ডিনেট করবে, মানে লাইন মিনিস্ট্রি ছাড়া, মানে লাইন মিনিস্ট্রি ছাড়া, যে কাজটা এখনো প্ল্যানিং কমিশনও করতে পারে, বাট ইট হ্যাজ টু বি এম্পাওয়ার্ড মিনিস্ট্রি, যেটা আমাদেরকে ওইভাবে এম্পাওয়ার্ড করা হয় না। যেমন ধরেন প্ল্যানিং কমিশনের বর্তমানে আমি বলবো যে বাংলাদেশে প্ল্যানিং কমিশনের ডেপুটি চেয়ারম্যানের পদটা বহু বছর ধরে নাই। এই যে কোঅর্ডিনেশনের রোলটা যে করবে তিনি নাই, মানে সেখানে আমরা একজন সেক্রেটারি বসিয়ে দেওয়া হয়েছে যিনি ওই কাজটা করার জন্য কিন্তু যথাযথভাবে তাকে ট্রেনিং সেইভাবে থাকার কথা না, উনি যিনি অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাডারের লোক। তো এই ফলে এই সুপার মিনিস্ট্রিয়াল ফাংশনটা আমাদের দেশে নাই, এবং এটার কথাটাকে উনি জোর দিয়েছেন যদি আমরা উন্নত এশিয়ান দেশগুলোকে দেখি সেখানে কিন্তু এই ধরনের একটা ভালো একটা স্ট্রং কোঅর্ডিনেশন রোল আছে এবং এই কারণে তারা উন্নতি করতে পেরেছে এবং আদার থিংস, এবং এই রোলটাকে উনি বাংলাদেশে দেখতে চাচ্ছিলেন, সেইভাবে উনি আশাবাদ ব্যক্ত করেছেন। কিন্তু এখানে উনি প্রতিবন্ধকতা দেখছেন যে রাজনৈতিক সদিচ্ছা ছাড়া সেটা কিন্তু সম্ভব না, এবং কিভাবে রাজনীতিবিদদেরকে আংশিকভাবে হলেও ইনসেন্টিভাইজ করা যায় পলিটিক্সের সাথে, এই ইনস্টিটিউশনাল বিল্ডিং ইকোনমিক অবজেক্টিভকে ইন্টিগ্রেট করে যদি ইনসেন্টিভাইজড হয় তাহলে হয়তো একটা পরিবর্তন আসতে পারে, সেইভাবে উনি জিনিসটা আলোচনা করেন। থ্যাংক ইউ, আপনার কাছে আবার আসবো। ডক্টর শামসুল আলম, আপনি প্ল্যানিং কমিশনে আছেন। একটি বিষয় ধরেন আমরা যারা সাধারণ মানুষ, আমাদের কাছে প্ল্যানিং কমিশনটাকে মনে হয়, আমি খুব ফ্র্যাঙ্কলি বলছি যে আমাদের কাছে প্ল্যানিং কমিশনটা মনে হয় যে এটা আছে কেন না, রোলটা ভিজিবল না, হয়তো এরকমই প্ল্যানিং কমিশনের রোল সাধারণ মানুষের কাছে এরকমই মনে হবে যে এটা খুব ভিজিবল রোল না বা খুব না, হ্যাঁ। কিন্তু প্ল্যানিং কমিশনের যে ভূমিকা বাজেট প্রণয়নের ক্ষেত্রে একটু দেখা যায়, কিন্তু পরবর্তীকালে প্ল্যানিং কমিশনকে খুব অ্যাক্টিভ বলে মনে হয় না সাধারণ মানুষের দৃষ্টিতে, আমি বলছি আর কি। এটা আপনি যদি একটু এক্সপ্লেন করেন, পরে আমি একটু ডিটেলস মানে অন্য জায়গায় যাবো আর কি। ফার্স্ট অফ অল একটা পিকচার দেওয়া, মানে পরিকল্পনা কমিশনের দৃশ্যমানতা, এটাই বলতে চাচ্ছি। জি জি জি, এটা ব্যাখ্যা করাটা আসলে খুব কঠিন বিষয়। এটা দৃশ্যমানতা, এর কাজগুলো যদি আমরা দেখি বা বুঝতে চাই তাহলে হয়তো বুঝতে পারবো যে প্ল্যানিং কমিশন এখনো বর্তমান সামগ্রিক প্রেক্ষাপটে সমন্বয়ের দিক থেকে যথেষ্ট দক্ষ এবং সমন্বয় করেও থাকে। কি কাজটা করে থাকে পরিকল্পনা কমিশন? প্রথমত পরিকল্পনা কমিশন করে থাকে একটি মধ্যমেয়াদী বা দীর্ঘমেয়াদী পরিকল্পনা। সেটি আপনারা জানেন, পরিকল্পনা কমিশন দৃশ্যমান না থাকতে পারত যদি আমাকে 2002 থেকে 2009-10 সময়টা বলেন, কারণ সেই সময় আমরা পঞ্চবার্ষিক পরিকল্পনা পথ ছেড়ে আমরা পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপার গ্রহণ করেছিলাম উন্নয়নের পথ হিসাবে। সেটা পেপার, প্ল্যান নয়, কিন্তু পেপার দায়িত্ব বলছেন কৌশল পত্র। তো পত্র আর প্ল্যান এটা পার্থক্য বুঝেন। তো সেই সময়ের জন্য এই কথাটা বললে আমি কিছুটা হয়তো মেনে নেব। পরবর্তীকালে
9-10 থেকে বর্তমান প্রধানমন্ত্রী আগের সরকার মানে বিগত সরকার